স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হল রুমের বারান্দায় একা বসে আছে নোমান, পাজোড়া রেলিংয়ের উপরে ঠেকানো আর দেহ শক্ত স্টিলের চেয়ারে। বন্ধুকে ফোন করেছে এই জরুরি তলবে, নয়তো এত রাতে কল করার প্রশ্নই ওঠে না। ছেলেদের মাঝেও কথা শেয়ার করার প্রবণতা আছে, ফাহাদকে না বলে যেন জান যায় যায় অবস্থা। নোমান ফাহাদের কথার বিপরীতে হেসে বলে, না, ভাবলাম ঘুমিয়ে গিয়েছিস, তোর তো সকালে অফিস। কিছু কাজ ছিল রে, সেগুলো শেষ করে ঘুমাতেই যাচ্ছিলাম। নোমান ফাহাদের কথার বিপরীতে বলে, ও কিছু কি হয়েছে? বর্তমানে ফাহাদ চৌধুরী নামক মানুষ বার্তালাপনে বেশ সংকীর্ণ, সংশয়াপন্ন প্রতিরূপ। ভয়ে ভয়ে থাকে বুঝি। আজ করতে পারে নোমান, নেহার কারণে এরূপ আচরণ তার। নিজের বোন যেহেতু, তাই জ্বালালো না। নোমান স্বাভাবিক গলায় বলল, কিছুই হয়নি। নিঃশব্দে ঠান্ডা নিঃশ্বাস ফেলে ফাহাদ। প্রশ্ন ছড়ে, আচ্ছা বল, কি বলতে কল করেছিস? একটা মেয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। ফাহাদ আশ্চর্যান্বিত। মেয়ের ব্যাপারে কথা বলতে চাইছে, সেটাও নোমান? এত অলৌকিক ঘটনা। উৎসাহ বাড়ালো, বলল, বল তো ঘটনাটা কি? ঘটনা তেমন কিছুই না। কিছু মাস যাবৎ একটা মেয়ের সাথে আমার আলাপ। মেয়েটা রাজনীতি করতে চায় বলে আমাকে নক করেছিল। আমি জানি রাজনীতি ফাজনীতি এসব কিছুই না, শুধু একটা অজুহাত মাত্র। সে মূলত আমার সাথে কথা বলার ধান্দা। অতি আগ্রহী হয়ে ফাহাদ প্রশ্ন করে, তারপর? তারপর কি? যে উদ্দেশ্যে মেসেজ করেছিল সেই ব্যাপারে তেমন কোনো কথাই বলে না সে। আগডুম বাগডুম কথা, বেশিরভাগই আমার জীবন নিয়ে। তুই ওই মেয়েটাকে চিনোস? দেখেছিস? না, আমি ওর পরিচয় জানি না, কিন্তু এতটুক জানি সে আমাদের ক্যাম্পাসেরই আর আমায় খুব ভালো করে চেনে। ফাহাদ আকস্মিক হাসে, হেসে দুষ্টুমিপূর্ণভাবে বলে, দেখিস আবার, মেয়েরূপী ছেলে না তো। আমার মনে হয় না ছেলে। ছেলেদের কথা জাজ অন্য। একটু ভালোভাবে অবজার্ভ করেছি আমি ওকে। এখন বললাম আমার সাথে সরাসরি দেখা করতে। সে আমার প্রেমিকার মতো আমাকে দু চারটে কথা শুনিয়ে অভিমান করলো। আমি সাথে সাথে মেসেঞ্জারে কল করি। আমার সব কথার উত্তরে শুধু হুম হুম করলো, পুরনো কোনো বাক্য বলেনি। কণ্ঠটাও বসতে দিল না মেয়েটা। নোমানের গলায় উৎফুল্লতা, কথা বলার ধরন অন্যরকম। ফাহাদ কিছুটা আন্দাজ করতে পারল, বলল, সে হয়তো তাকে পছন্দ করে। কি জানি। তুইও পা পিছলে পড়েছিস ধীরে ধীরে বন্ধু। নেহার ভার্সিটির ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। নতুন নতুন জায়গা, নতুন মানুষ, সাথে সাথে নতুন অধ্যায় শুরু হয়েছে। নেহা চরিত্রটা মিশুক, কয়েকদিনে বেশ সংখ্যক বন্ধু জুটিয়েছে। এদের সাথেই ভার্সিটির সময় হেসে খেলে পার হয়। মেয়ে বন্ধুর পাশাপাশি ছেলে বন্ধুও আছে। তারা একত্রে একটা ছবি ফেসবুকে আপলোড করা হলো। 2-1 মিনিটে সেই ছবিটি ফাহাদের নজরে পড়ে। অফিসে বসে মাত্রই কাজ শেষ করে কিছু সময়ের বিশ্রাম করছিল ফাহাদ, ফোন হাতে তুলেছিল, ঠিক তখনই ছবিটি নজরে আসে। ফোন সামনে ধরে এক দৃষ্টিতে চেয়ে রইল, সাথে সাথে ফোন করে নেহাকে। ফাহাদের কল এই সময় দেখে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে নেহা হাসি মুখে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কোথায় তুমি? আমি ক্যাম্পাসে। ক্লাস শেষ? সে তো কখনই শেষ। তো কার চেহারা দেখছো ক্যাম্পাসে বসে? বাড়ি যাও এক্ষুনি, বাড়ি গিয়ে আমাকে কল করবে। ফাহাদের দাম্ভিক কণ্ঠস্বরে ভীত হয় নেহা। হুট করে তার আবার কি হলো? নেহা পুটলা পুটলি বেঁধে দৌড় লাগালো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে 1 সেকেন্ড দেরি না করে ফাহাদকে ফোন করে। ফাহাদের গলার স্বর আরও তেজি হয়, বলে, ভার্সিটিতে গিয়ে কি এখন পাকনা গজিয়েছে নাকি? কি করেছি? কি করেছো জানো না? ফেসবুকে ছবিতে তোমার দুপাশে দুজন ছেলে ঘেসে ঘেসে দাঁড়ালো কেন? মানে কি এসবের? ফাজলামো করো? আরে ওরা আমার পেছনে ছিল, ঘেসে দাঁড়িয়ে ছিল না। এইসব আমি শুনতে চাচ্ছি না। ছিল কি না বলো। ছিল তো, সেটা কেন থাকবে? আপনি এমন করে কথা বলছেন কেন? মনে রং লেগেছে তোমার, তাই বলছি। নেহার মাথার কয়েক শত ফুট উপর দিয়ে যাচ্ছে কথাগুলো। কেন রাগ করলো বলছে? সামান্য একটা ছবি নিয়ে এমন করছে? ফাহাদের রাগী কণ্ঠটাও শুনেই নিল, জবাব দিতে চাইল, আচ্ছা আর? আই ওয়ার্ন ইউ নেহা, নেক্সট টাইম এমন কিছু আমার চোখে পড়লে অথবা আমার চোখের আড়ালে এমন কিছু হলে আমাকে আর কল করবে না কখনো। করবো না, মাথা ঠান্ডা করুন।
লম্বা নিঃশ্বাস ফেলে ফাহাদ। বেশি হাইপার হয়ে গিয়েছিল, শক্ত করে চোখ বুজে আবার খুলে বলে, মাথা ধরেছে আমার, রাখি। অভিমানী হৃদয়, শব্দহীন খোপা জামিনীর সঙ্গীত। ভাবুক চোখে স্বর্গ দেখে স্তিমিত নয়নার বিবৃতি বুঝল না। অন্তরের কাকুতি ভয়ে ভয়ে জর্জরিত। নিঃশব্দে হাসে, নিঃশব্দে যায়। অভিমানের ছায়া অনুত্তর বহমান। আকাশের নীরদ জমে পবনে দুঃখের বাঁশরি বাজে, ঘোলাটে হয়ে ওঠা চক্ষু জোড়া প্রতীক্ষারত। প্রত্যাবর্তনে মৃদু উৎফুল্ল হবে চিত্ত। আড়ালে তার দৃষ্টি অভিমান মুছে দিবে। আসবে সুখের ক্ষণ। বউ, সর্বাঙ্গ ঢাকা পড়েছে চওড়া দেহের ভাঁজে। মুখ সম্মুখে একগুচ্ছ ক্যামেলিয়া ফুল। ঘাড়ে নিঃশ্বাস ফেলা মানবের দেহ ঘ্রাণ মাখল ঘ্রাণেন্দ্রিয়তে। চোখ বুজে আসে সমীপে, বন্ধন গাঢ় হলো। এক হাতে ফুল, অন্য হাতে উদরে অবস্থানরত। পুষ্পের মহলে শুনলাম আমাদের প্রেমের চর্চা চলছে। আমার ভারাক্রান্ত মুখ দেখে তারা জানতে চাইল কেন আধার ঘনিয়েছে আমার মুখে। খুশবু চোখ খুলে আর চোখে চায় আফতাবের দিকে। ইউনিফর্মের বুকে লাগানো নেম ট্যাগটা তার পিঠে লাগছে। আফতাব খুশবুর গালে গাল মিশিয়ে বলল, তাদের জানালাম আমার ফুলের অভিমান হয়েছে। একটু থেমে আবার বলল, ভাবনায় পড়ল তারাও। একে অপরের সঙ্গে আলোচনায় বসলো কি করে সমাধান করা যায়। আবারও খুশবুর আর চোখে চাওয়া দেখে আফতাব ধরেই নিল খুশবু জানতে চাইছে কি হলো এরপর। আফতাব কোমল কপালে ঠোঁটের ধীর বিচরণ চালিয়ে গভীর গলায় বলতে লাগলো, পুষ্পমহলের মহা আলোচনার পর তারা আমার হাতে ধরিয়ে দেয় একগুচ্ছ ক্যামেলিয়া। লোকে বলে বউকে ফুল দিতে, এতে সম্পর্ক ভালো থাকে। আমি তাদের ধন্যবাদ জানিয়ে দিতে এসেছি। খুশবু ঝোড়ো নিঃশ্বাস ফেলে। হাসি পাচ্ছে এই আগডুম বাগডুম গল্পে। সে কি তাকে বাচ্চা পেয়েছে? কিন্তু রাগ এখন এই সময় হাসা বারণ। আফতাব ফুলগুলো খুশবুর হাতে ধরিয়ে দিয়ে বলে, অসময়ের ক্যামেলিয়া আমার ক্যামেলিয়ার জন্য। গ্রহণ করুন আর এই অধমকে ক্ষমা করুন। গ্রহণ করলাম, তবে ক্ষমার আবেদন বরখাস্ত করা হলো। অধৈর্যরা থাকে কানের লতিতে। ধীমা কণ্ঠে বলে, তারা আমাকে যাওয়ার পূর্বে বলেছিল এই যে অভিমানে আরও শক্ত হবে সম্পর্ক, ভালোবাসা গভীর হবে। সম্পর্কে শুধু প্রেম থাকলে হয় বলুন? একটু রুষ্টতা, একটু অভিমানের তো দরকার আছে। চাঁদের আলোয় উদ্ভাসিত ফুলে থাকা মুখখানা, এত ভারী অভিমানী মুখ। মা হওয়ার পূর্বে বদলে যাওয়া মুখশ্রী। পরিবর্তন এসেছে চলাচলে, আরও মনোমুগ্ধ শোভা পাচ্ছে চেহারায়। আদুরে গলায় আফতাব জানতে চায়, প্রিয়তমা, অভিমানের সুরে বলো কি দোষ করেছি? বুকের মাঝে লুকানো যত কথা উন্মুক্ত করো। বুকে স্রোতস্বিনী প্রেম পুরুষের প্রতিটি কথা না চাইতেও রাগ দেখাতে পারছে না। গলে যাচ্ছে অভিমান। উত্তপ্ত সংস্পর্শে শীতল অনুভূতি। এ আবার কেমন কথা? মিষ্টি অস্থিরতা শুরু হলো। আফতাব খুশবুকে মুখ বরাবর ঘুরিয়ে নিল। থুতনিতে হাত রেখে নুয়ে থাকা মুখ তুলে ধরে। খুশবু চাইল দেখতে, যাওয়ার সময় তাকায়নি তার দিকে ঠিক মতো। পুনরায় ইউনিফর্ম, কেমন লাগছে তাকে দেখতে, ঠিক আগের মতো সুন্দর। আফতাব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, অভিমানী চোখে চেয়ে আমি যেন হারিয়ে যাই সৃষ্টির পিঠে। এত কথা বলবেন না তো। মিথ্যে রাগ দেখে এবার জবাব দিল খুশবু। রাগে নাক ফুলায় বারবার। আফতাব থামলো না, বরং হাসলো। খুশবুর ডান হাত ধরে বুকের বাম পাশে রেখে বলল, তুমি তো জানো হৃদয়ের কথা, কতটুকু গভীর আমার ভালোবাসা। তোমার স্পর্শে জীবন যেন এক অপার্থী বাসা। তোমার অভিমানী মুখশ্রীতে মনের ভাঙা সেতু গড়ি নতুন করে। বলো কেন এত আসক্ত তোমার প্রতি? মুখখানি কালো খুশবুর। হাসি বিনা প্রাণহীন দেখাচ্ছে, তবে এই নেত্রদয় গভীরতায় হারাতে চাইছে এই চোখের। এরূপ আকস্মিক ঝড়ের কারণ কি হৃদয়ে? রাগের পরশ যেন ভস্য করছে। দ্বিধায় পড়ছে আফতাব। অভিমান ভাঙাবে না এভাবেই থাকুক? এই স্ত্রীটাও দেখতে ভীষণ সুন্দর। দুজনের মধ্যে ফুলগুচ্ছ। খুশবু হাত দিয়ে ফুলগুলো নড়াচড়া করতে করতে বলল, আমাকে রাগও করতে দিবেন না আপনি। করুন, একটু দেখি। চোখ তুলে চেয়ে জানতে চাইল, কি? আপনার রাগী মুখ। তাহলে নিয়ম করে রাগ করবো আর আপনি দেখবেন। একটি ফুল নিয়ে খুশবুর কানে গুছে দিল। চুমু খেলো সেখানে। বুকে জড়িয়ে নিয়ে বলল, সর্বরূপে আপনি সুন্দর এবং আপনি আমার।
হৃদয়ে চঞ্চলতা নিয়ে ঠায় দাঁড়িয়ে নোমান। এর আগে এমন অনুভূতির সৃষ্টি হয়নি কখনো। এক কঠোর মানবীর বক্ষ পিঞ্জিরার অভ্যন্তরে একদল প্রজাপতি উঠছে এপার ওপার। নিজেকে পরিপাটি করার দিকে তেমন নজর দেয়নি সে। এমনিতেই যেভাবে থাকে সেরকমভাবে, শুধু পরিবর্তন হয়েছে ভঙ্গিমা। অনেকটা নার্ভাস সে। প্রথম প্রেমানুভব বুঝি এমনই হয়। ক্যাম্পাসের দাবাং ছেলেটার মধ্যে আজ মৃদু অস্থিরতা। মুখখানায় কোনো কঠোরতা নেই, চুপচাপ গাছের নিচে বসে আছে। এখানেই আসার কথা সেই আগন্তুক মেয়ের, যার নাম পরিচয় কোনোটাই জানা হয়নি, কিন্তু তবে হৃদয়ের সুপ্ত অনুভূতি জাগ্রত করেছে অজান্তেই। প্রথমবার প্রেম অনুভূতি, এটাই যেন শেষ হয়। জিনিয়ার হাত পা থরথর করে কাঁপছে। নোমানের মতোই বদলে গেছে তার মুখ আর দেহভঙ্গি। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা মেয়েটি ভয়ে কাতর। যেতেই হবে তার, যে করেই হোক। দুজন মুখোমুখি হওয়ার পর পরিস্থিতি কি হবে কে জানে। সীমাকে দূরত্বে দাঁড় করিয়ে এগিয়ে গেল গাছতলায়। নোমান বসে আছে চুপচাপ। তার সামনে দাঁড়ালো আড়ষ্ট হয়ে। নোমান জিনিয়াকে দেখতে পেয়ে প্রশ্ন করে, কি চাই? কি কি ইচ্ছু না। এখানে কি করছো তাহলে? নিজের কাছে যাও। আপনিই তো ডাকলেন। আশ্চর্যে কপালের মধ্যেখানে গাঢ় ভাঁজ পড়ে। সে দেখেছে জিনিয়াকে কেন ডাকবে সে। বলল, আমি তোমাকে কেন ডাকতে যাব? ভয়ে ভয়ে জিনিয়া সত্য বলার জন্য উদ্যত হলো। লম্বা নিঃশ্বাস ফেলে বলে, আমি সেই যার জন্য আপনি এখানে বসেছিলেন। বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল বাক্যটি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় নোমান। চোখে মুখে বিস্ময়, রাগ, মাঝে মাঝে হতবিহবল দৃষ্টির ঝলকানি। কথাটি শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না নোমান, দেখেই বোঝা যাচ্ছে। আন্দাজও করতে পারেনি। কিছু সময় ব্যতীত করে নোমান বজ্রকণ্ঠে প্রশ্ন করল, তুমি কি মজা করছো আমার সাথে? অপরাধীর ন্যায় মাথা দোলায় জিনিয়া। না সূচক উত্তর ইঙ্গিত করছে। দু হাতে নিজের চুল খামচে ধরল নোমান। অন্তরে জল করার সুপ্ত অনুভূতিতে কেউ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, ঝলসে দিচ্ছে সবটুকু। জিনিয়া পরাজিত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার ইন্টেনশন আপনার ক্ষতি করা ছিল না। গগন কাঁপিয়ে চিৎকার করে নোমান বলল, কি ইন্টেনশন ছিল তাহলে তোমার? হ্যাঁ, আমাকে ভালোবাসার জালে ফেলে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবে বলো? না না না, একদমই না। কি শত্রুতা তোমার সাথে আমার? কেন করলে এই কাজটা? আমি রাজনীতি করি সেটা তোমার অপছন্দ? হতেই পারে, দ্যাট নট এ বিগ ডিল। তাই প্রতিশোধ পূরণ হবে, আমাকে নিয়ে খেলবে? আমার এমন একটা ইন্টেনশন ছিল না, আমি সত্যি বলছি। আপনার উপর রাগ ছিল, চেয়েছিলাম আপনাকে আচ্ছা মতো কথা শুনিয়ে আঁটি বন্ধ করে দিব, কিন্তু নোমান তুচ্ছ হাসে বলে, কিন্তু কিন্তু ভেবেছো একটু ইমোশনালি হার্ট করলে কেমন হয়? এতে মজা বেশি পাবে, তাই না? না। তো বলো, কি শত্রুতা তোমার সাথে আমার, বলো। আমি কখনো তোমাকে অসম্মান করেছি? না। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না নোমান। জ্বলে যাচ্ছে পুরো দেহ। রাগ তর তর করে বাড়ছে মাথায়। এখানে এই মেয়ের সামনে দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই এমন কিছু করে বসবে যা ভালো দেখাবে না। তর্জনী আঙুল তুলে রক্তচক্ষু হয়ে জিনিয়াকে বলল, একদম ভালো করোনি কাজটা। বলে চলে যেতে চাইলে জিনিয়া নিজ ইচ্ছার বিরুদ্ধে নোমানের হাত টেনে ধরল। নোমান থেমে যায়। কপালের রগ ফুটে উঠেছে। ধরে রাখা হাতের দিকে চাইতেই জিনিয়া তড়িৎ গতিতে হাত ছেড়ে দিল। দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বে না তুমি। কতটা ভালোবেসে অর্ধম নিষ্ঠুর মানুষটা তার প্রিয় মানুষটাকে সেটাও চেয়েও বোঝাতে পারবো না। হরিদ্বর্ণ জীবনে যে খুশবু ছড়িয়ে সতেজ করেছে আমায়, আমাকে অজান্তেই পূর্ণতা দিয়েছে, আমাকে এত এত ভালোবাসা উজাড় করার যোগ্য করেছে, যাকে আমি এক পরন্ত বিকেলে পেয়েছিলাম। বুকের বাম দিকে হৃদয়ের ঊর্ধ্বগতির সুর শুনেছিলাম। তাকে কাছে পেয়েও আমি দূরে। আমার ছেলেটার 1 মাস 3 দিন আমি তাকে একবার ছুঁয়ে দেখতে পারিনি আরিফ। আমি আমার স্ত্রীকে বোঝাতে পারিনি আমি কতটা খুশি। আমি তাকে বলতে পারিনি তার বাবার অনুপস্থিতিতে বাবার সব দায়িত্ব পালন করতে এসেছে সে। আমি নিষ্ঠুর একজন লোক, জঘন্যের তালিকায় প্রথম, স্বামী হিসেবে ব্যর্থ, যে চেয়েও পারেনি স্ত্রীর খারাপ সময়ে পাশে থাকতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পাহাড় যেন আকাশ ছুঁই ছুঁই। বুকের মধ্যে দেশকে আগলে নিয়ে পেরোচ্ছে জীবনের চাকা। প্রতিরোধে
সর্বদা প্রস্তুত, কেন পারে না বুকের মাঝে পড়ে থাকা হৃদয়ের আবেগ প্রতিরোধ করতে? পাহাড়ের কোলে কাটে শীতের রাত, নিশ্চিদ্র পাহারায় চোখে জলে জ্যোতি, পাহাড়ি পথ কঠিন চড়াই, কাঁধে ওজনদায়ক অস্ত্র, মনে সাহস অটল, দেশের জন্য জীবন নিবেদন স্বতন্ত্র, ডাকে পিছু টান, সাথে প্রিয়জনের স্মৃতি, মন কেড়ে নিতে সদা প্রস্তুত। তবুও দায়িত্ব মানে না কোনো আবেগ অনুভূতি। আর্মির জীবন এক মহাকাব্য, অমর তাদের ত্যাগ। কান্নায় ভেঙে পড়া আফতাবের চোখের দিকে চেয়ে আছে আরিফ। বুক থেকে ধুক ধুক আওয়াজ বেরিয়ে আসছে। যেদিন তার ছেলে আসে এই পৃথিবীতে, কাঁদেনি সে, উল্টো উচ্ছ্বাস জ্ঞাপন করেছে। টিমের সব মেম্বারদেরকে নিজ হাতে রান্না করে খাইয়েছে। মাথা নুয়ে ক্লান্ত বসে থাকা মানুষটির কাঁধে হাত রাখলো, বলল, কি করবে আফতাব? আমি বলি চলে যাও, আমি সব সামলে নিব। লালাভ চোখ জোড়া তুলে আফতাব ভারী গলায় বলল, বললেই যাওয়া যায়? বললেই ময়দান ছেড়ে পালানো আমাদের ধর্ম? তুমি সহ্য করতে পারছো না। পারছি না। পাগল মনে হচ্ছে নিজেকে। একবার ছাড়া পেতাম এই দায়িত্বের বেড়াজাল থেকে, এখনই এই মুহূর্তে ছুট লাগাতাম আমার প্রাণের দিকে। যা আমি ফেলে এসেছি, আমি এই মুহূর্তে একজন প্রাণহীন মানব শরীর মাত্র। বন্ধুর মতো বন্ধু হলে কি লাগে? আরিফ যেন পরম যত্নে আফতাবের মাথায় হাত রাখলো। এই যন্ত্রণা সে নিজেও বোঝে। তখন আফতাব ছিল তার পাশে, সাহস দিয়ে বলল, আর মাত্র 7টা দিন ক্যাপ্টেন আফতাব মির্জা। দায়িত্ব পালন শেষে 1 সেকেন্ডও দেরি করবে না। দৌড়ে পালাবে, একদম দৌড়ে। ততদিনে হৃদয়ের শক্তি হারাবো, দেহ নিস্তেজ হয়ে পড়বে। আমার মন শরীরের সবটাই চাচ্ছে এখন এই মুহূর্তে আমার ছেলেকে বুকে জড়িয়ে নিতে। আমি কি পারবো না? আরিফ, আমাকে একবার এনে দিতে পারবে কেউ আমার স্ত্রী আর সন্তানকে আমার চোখের কাছে? কয়েক সেকেন্ডের জন্য, জাস্ট ফর সেকেন্ড। পারবে আফতাব। তুমি আগামী 1 সপ্তাহ তোমার ছেলের নাম ভাবো, ওকে নিয়ে কত আহ্লাদ করবে ওসব নিয়ে ভাবো। সময় এমনিতেই কেটে যাবে। আফতাব শুনল না, উঠে গেল পাহাড়ের চূড়ার দিকে। সংকীর্ণ উঁচু নিচু ভূমি কষ্ট দেবে সেদিকে খেয়াল না করেই শুয়ে পড়ে। এই নির্জন রাতের পাহাড় চূড়া, চাঁদের আলোয় মায়ার ছোঁয়া, নীরব প্রান্তরে বাতাস বাতাস মাখামাখি করছে সর্বাঙ্গে। স্বপ্নের মতন রাত ঘনিয়ে আসছে নিশি, তারার মিছিলে আকাশ পূর্ণ, মনের মধ্যে আর্তনাদের ঢেউ। রাত কাটল প্রাণহীন প্রতিমার মতো করেই। প্রকৃতির বুকে পাক পাখালি মিষ্টি সুরে গান গাইছে। ঘুমিয়ে পড়েছিল ভোর রাতে, তখনই কেউ একজন আসে বার্তা নিয়ে। আফতাবকে ডাকলো, ধাক্কা দিল ঘুম থেকে তুলতে। আফতাব চোখ মেলে দেখলো আরিফকে। এক লাফে উঠে বসে, কোনো বিপদ হলো না তো আবার? কি হয়েছে আরিফ? একটা দুঃসংবাদ আছে। রুহ কেঁপে ওঠে আফতাবের, হন্তদন্ত কণ্ঠে জানতে চায়, কি দুঃসংবাদ? আমাদের আরও 18 দিন এখানে থাকতে হবে। বিমূর্ত আফতাব, কাতর চক্ষু। এই সংবাদে আর কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না, বুক খা খা করছে। চোখ নামিয়ে ভাবনায় ডুব দেয় আফতাব। আরিফ পাশে বসলো, একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এখন তোমার কাজ কি জানো? আফতাব চোখ তুলে চায়, জিজ্ঞাসু তার দৃষ্টি। আর কি? এখন আর কি কাজ তার? আরিফ হেসে বলে, তোমার কাজ হচ্ছে দিনের এই আলোয় আমরা যে পথে এসেছি সেটা সেফ। হাত মুখ ধোয়ার কোনো দরকার নেই, সকালের নাস্তারও কোনো প্রয়োজন নেই। সোজা বরাবর পথ ধরে কোনো দিক না তাকিয়ে নিচে চলে যাওয়া, এক দৌড়ে গাড়িতে উঠে বসা। মানে ক্যাপ্টেন আফতাব মির্জা, আপনার আবেগের মূল্য দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে দক্ষিণ দিকে আপনার জন্য জিপ দাঁড়িয়ে থাকবে। নোটিশ এসেছে আপনার জন্য। আপনি বাড়ি ফিরতে পারেন। কি আবার কি? বাংলা কথা বুঝো না? কাম অন, স্ট্যান্ড আপ, দৌড় লাগাও। যত সময়ে এখানে অপচয় করবে তোমারই লস। হারি আপ। মস্তিষ্ক যতটুকু বুঝলো ঠিক ততটুকুই কাজে লাগিয়েছে। 1 সেকেন্ড, 1 মুহূর্ত দেরি করেনি। দক্ষিণের দিকের রাস্তা আফতাবের মুখস্থ। দিনের আলোয় সমস্যা যতটুকু হওয়ার কথা সেটাও হবে না। এক উন্মাদ কিশোরের মতো দৌড় লাগালো। যাওয়ার পূর্বে মনে করে ফোন নিয়ে গেছে। পেছন থেকে অস্পষ্ট আওয়াজ ভাসে আরিফের। সে বলছে, আরে আসতে যাও, দৌড়াতে বলেছি বলে দৌড়াবে নাকি? বিপরীতে পাহাড়ে গোনা যায় আফতাবের কণ্ঠের গুঞ্জন। কিচ্ছু হবে না আরিফ, আমি জানি এই আমিটাকে সহি সালামতে তার ছেলের কাছে পেশ করতে হবে।
আরিফ শেষ কথাগুলো শোনেনি, হাসলো আনমনে। সেও যাবে কিছুদিন পর তার স্ত্রী আর মেয়ের কাছে। আশায় বুক বাঁধে শেষ প্রহর প্রাণ। ফিরছে সে, শেষ হতে চলেছে প্রতীক্ষা। নির্জন রাতের পাহাড় চূড়া ফেলে আপনজনের কোলাহলে লাফিয়ে নামতে নামতে চোখ ভিজেছে কয়েক দফা। বুকের গতি ঠিক নেই, যেন খুশির সিন্দুক পেয়েছে, দ্রুত না করলেই হারাবে। হাঁপিয়ে উঠেছে, হাঁটুতে দুহাত রেখে ঝুঁকে গিয়ে নিজেকে শান্ত করেছে কয়েক সেকেন্ডে। আবারও পা জোড়া চালালো। ভাবলো আকাশ কুসুম ভাবনা, দুটো পাখা থাকলে মন্দ হতো না। বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়েছে। গাড়িতে বসে নিজেকে শান্ত করেছে। ঘামে মোটা ইউনিফর্মটাও চুপচুপে, মুখ কালচে হয়ে আছে, পায়ের ব্যথা টনটন করতে লাগলো। কেউ জানে না আফতাব আসছে। সদর দরজা খোলা, ভেতরেই দেখতে পেল কিছু মেহমান। হঠাৎ আফতাবকে দেখতে পেয়ে রুমানা মির্জা চমকে ওঠেন। এক লাফে উঠে ছেলেকে জড়িয়ে ধরেন বুকে। মাকে জড়িয়ে চুমু খেলো কপালে। আর একটু হলে কেঁদে ফেলবেন রুমানা মির্জা। তার মাকে সামলে মেহমানদের সালাম জানায়। খুশবু নেই এখানে। মেহমানদের মধ্যে একজন বলে উঠলেন, বাবা হয়েছো, তাও আবার ছেলের বাবা। কি সৌভাগ্য তোমার, অভিনন্দন। তোমার যে অবস্থা ছিল আমরা তো ভয় পেয়েছিলাম। সত্যি বংশপ্রদীপ জন্ম দিয়েছে তোমার বউ লক্ষ্মী এই ঘরের। সবার কথা শুনলো, হাসলো খুব তাচ্ছিল্য করি। এদের চেনে আফতাব, এলাকার বিজ্ঞ নারীগণ। আফতাব বলল, বেয়াদবি ক্ষমা করবেন আন্টি, আমি যখন কোমায় ছিলাম তখন আমার এই বউটাই আপনাদের চোখে অলক্ষ্মী ছিল, তাই না? নারীগণ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে, জবাব নেই তাদের কাছে। আফতাব আবার বলল, কারো জীবনের বিপর্যয়ের দায় অন্য কোনো ব্যক্তির উপর ফেলা যায় না। আমার মধ্যে হয়তো কোনো কমতি ছিল যে এত কঠোর ট্রেনিংয়ের পরও শত্রু মোকাবেলা করতে গিয়ে নিজের বিপদ ঘটিয়েছি। আমি গর্বিত। আমার স্ত্রী যে কিনা তার বাবার বাসায় রাজকন্যার মতো ছিল, সে তার সব কিছু ত্যাগ করে আমার আর আমার পরিবারের সেবা করেছে। হয়তো আপনারা সেসব দেখেননি, তাই ওর মনে কষ্ট দিয়ে ফেলেছেন। আমি এসব বলে আপনাদের লজ্জায় ফেলতে চাইনি, কিন্তু হুট করে আপনাদের বদলে যাওয়া মতবোধ শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আর বারবার উল্লেখ করেছেন ছেলে সন্তান জন্ম দিয়েছে বলে সে লক্ষ্মী। সে আমার ঘরের রানী এমনিতেই। কন্যা জন্ম দিক আর পুত্র সন্তান জন্ম না দিলেও তার স্থান কেউ নিতে পারত না। সবাই ফিস ফিস করে বলতে লাগলো, এই ছেলে কারোর সামনে চোখ তুলে তাকাতো না, আজ এত বড় কথা। বউ কি জাদু করেছে কে জানে। কথার বিপরীতে আফতাব মাথা নুয়ে রাখলো, আর কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। ঠিক তখনই একটি গম্ভীর আওয়াজ শোনা যায়। পেছনে দুহাত বেঁধে রফিকুজ্জামান মির্জা এগিয়ে আসেন, বলেন, ঠিক বলেছেন, আমার ছেলে কারোর সামনে চোখ তুলে কথা বলতো না। এটা আমার পারিবারিক শিক্ষা। কারোর সাথে কখনো বেয়াদবি যেন না হয়, তাই বলে আফতাব মির্জা বোবা নয়। সভ্যতা শিখিয়েছি, পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি। যেখানে যদি তার স্ত্রীকে তিরস্কার করা হয়, আমার ছেলে অবশ্যই কথা বলবে। চুপচাপ শান্ত মানুষকে দুর্বল ভাবা আমাদের সমাজের ভুল। স্বর্গের রোদ্দুর নেমে এসেছে পৃথিবীর কোলে। তাকে প্রথমবার দেখে হৃদয় আনন্দে ভোলে। স্বপ্নের পরশে স্নিগ্ধ, মাতৃত্বের বৃত্তে বাঁধা এই ছোট্ট প্রাণ। নবীন সূর্যের প্রজ্বলিত আলোর ন্যায় আবার চাঁদের মতো শুভ্র মুখখানা। ধীর পায়ে এগিয়ে এলো আফতাব। সে যেন চোখের তারা, জ্যোৎস্নার আলো ছায়া। প্রথম স্পর্শে আবারও একবার জীবনের অর্থ খুঁজে পেল। তার মা গভীর ঘুমে আচ্ছন্ন, তার নয়নজোড়া খোলা, চেয়ে আছে ঘাড় বাঁকা করে। একে নতুন মানুষ এলো। আফতাবের হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায়, কাছে গিয়ে ঝুঁকে বসলো। পৃথিবীর যত্নে ছোট্ট হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠল কায়া। মায়ার মেঘে মিশে গেছে হৃদয়ের আলোড়ন বর্ষ। হাসি ফুটল গাল জুড়ে, চিনে গেছে তার রক্তের বাঁধন। হৃদয়ের ক্যানভাসে কত রূপ ছবি এঁকেছিল আফতাব। তার সন্তানের মুখখানা সব চিত্রের চেয়ে সর্বোত্তম। আর খানিক ঝুঁকে আসলে ছোট দুটো হাত তার বাবার গালে আঁকড়ে ধরে। আফতাব খুশির ভারে বুঝে আবার অশ্রু বিসর্জন দেবে। নত কণ্ঠে ডাকলো, বাবা। কথাটি কর্ণপাত হয়েছে। শিশু অবুঝ মাথা নড়চড় করতে শুরু করলো। খামচে ধরছে আফতাবের মুখ। এই স্পর্শ উপস্থাপন করার কোনো ভাষা নেই, কোনো বাক্য, কোনো শব্দ নেই। আফতাব ছেলের কপালে চুমু খায়, পরপর গালে এবং হাতে। কাতর কণ্ঠে বলে, তোমার সাথে শুরু হলো নতুন এক অধ্যায়। তোমার আলোর পরশে জীবন অপার মুক্তায়। অবুঝ বালক তার বাবার কথা বোঝেনি। ড্যাব ড্যাব করে চেয়ে আছে, পুরো মুখে চোখ বুলাচ্ছে। আফতাব খুশবুর পানে চাইল। স্মিত হেসে বলল, তোমার মা ঘুমোচ্ছে,
আর তুমি জেগে আছো কেন বাবা? চোখ উল্টে চাইলো বাবার এমন প্রশ্নে। এক্ষুনি কেঁদে ফেলবে হয়তো। আফতাব আদর দেয় আরও কয়েক দফা। আফতাব দেরি করলো না, ঝড়ের গতিতে কাপড় বদলে ফ্রেশ হয়ে আসে। মা হওয়ার পর নানির রূপ যেন নতুন, প্রকৃতির সুষমা পায় তার মধ্যে গুণ। চোখে তার মমতার নীলাভ আভা, ঘুমন্ত অবস্থায় অজ্ঞাত হাসিতে ফুটে ওঠে চিরন্তন ভালোবাসা। নিশ্চয়ই কোনো ভালো স্বপ্ন দেখছে। গর্ভধারণের ক্লান্তির রেশ বেশ, তবে আছে মায়ের মুখে স্নিগ্ধতা, এলোমেলো চুলের ভাঁজে লেগে থাকা শিশুর স্পর্শ, বদলে যাওয়া শরীরের মন, তবু মায়ের রূপে খুশবুর মাঝে চিরন্তন মোহমায়া। এই সৌন্দর্য যেন অনন্তের রূপ। মা হওয়ার পর তার একান্ত নারী পেয়েছে নতুন ছন্দের ধূপ। মুগ্ধ হলো এই রূপে প্রেমিক হৃদয়। আফতাব ফ্রেশ হয়ে কোলে তুলেছে ছেলেকে, বিছানায় আধশোয়া হয়ে বুকে জড়িয়ে নিল এক হাতে, অন্য হাত খুশবুর কোমল চুলে। ঘুমাকে একটু, নিশ্চয়ই পুচকেকে সামলাতে সামলাতে ক্লান্ত। আফতাব ছেলেকে প্রশ্ন করলো, আম্মু কি বিরক্ত করো বাবা? এই অবেলায় ঘুমোচ্ছ যে? আফতাবের বক্ষে নড়ে চড়ে উঠল তার পুত্র। তার বাবার মাথা তুলে দেখতে চাইছে নতুন মুখ, তবে এখনও অপরিপক্ক তার ঘাড়। বলে নেই তেমন। আফতাব সাহায্য করলো তাকে, ঘাড়ের দিকে হাত রেখে সামান্য তুলে ধরল, কাতর কণ্ঠস্বর, চিনতে পারছো? আমি তোমার বাবা, একজন খারাপ বাবা, যে তার প্রথম স্পর্শ তার প্রথম সন্তানকে ছোঁয়াতে পারেনি। গোলাকৃতির চোখ আফতাবে নিবদ্ধ। তার মায়ের কোনো খেয়াল নেই, সে ঘুমোচ্ছে নির্বিকার, ঘন নিঃশ্বাস জানাচ্ছে কতটা ক্লান্ত সে। আফতাব পুনরায় প্রশ্ন করল, আমাকে অনুভব করতে পারছো? খিলখিলিয়ে হেসে উঠল তার পুত্রধন। শক্ত চুমু বসায় আফতাব তার নরম তুলোর মতো গালে, পুরো মায়ের মতো হয়েছে দেখতে। ছেলেকে শুয়ে দিয়ে খুশবুর দিকে যায় আফতাব। ঘুমন্ত খুশবুকে তুলে পিঠের দিক থেকে জড়িয়ে ধরল। বিরক্তি ফুটে ওঠে খুশবুর মুখে, এত টানা হেঁচড়া পছন্দ হচ্ছে না বোধহয়। আরও এক নিষ্পাপ মুখে অনবরত ঠোঁটের ছোঁয়া দিতে লাগলো। যতক্ষণ ইচ্ছে। খুশবু নড়ে চড়ে ওঠে, চোখ খুলে কিছুটা, অর্ধ খোলা চোখ পুরোটা খুলে ভূত দেখার মতো চমকে উঠেছে। নিষ্পলক বড় বড় চোখ করে চেয়ে রইল। আফতাব হেসে অধরে শক্ত চুমু খেয়ে বলল, আমার ছেলেকে একা ফেলে নাক ডেকে ঘুমানো হচ্ছে? খুশবুর মস্তিষ্ক সজাগ হলো, হাত বাড়িয়ে দেয় আফতাবের গালে, বারবার ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে। হাতের চুড়িগুলো ঝংকার তুলছে। আফতাব হাতটা ধরে ফেলল, বলল, আপনি কি জানেন আপনার চুরির আওয়াজ আমার অন্তরে অন্যরকম এক শিহরণ জাগায়? আর এই যে নাকে মুক্তোর মতো জলজল করা নাকফুল, আমার চোখের জ্যোতি। খুশবুর ঠোঁট মৃদু কেঁপে উঠল, সে নিঃশব্দ। আফতাব পুনরায় প্রশ্ন করে, কি বিশ্বাস হচ্ছে না এসেছি? খুশবু মাথা দোলায় দুদিকে। আফতাব আরও শক্ত করে খুশবুকে জড়িয়ে বলতে লাগলো, মধ্য উঁচু পাহাড় থেকে দাপিয়ে নেমে এসেছি, কারণ স্বপ্নে আমার ছেলে এসে আমায় নালিশ করে গিয়েছিল। কি নালিশ? এই যে তার গুণধর মা তাকে রেখে মুখ হা করে ঘুমোচ্ছে। খুশবু সামান্য মাথা তুলে বসলো। আফতাবকে সম্পূর্ণরূপে নিজের সঙ্গে জড়িয়ে অভিমানী সুরে বলতে লাগলো, আপনি জানেন আপনার ছেলে আমায় রাতে ঘুমোতে দেয় না, সারা রাত ভ্যা ভ্যা করে কাঁদে, আমার চুল টেনে ধরে, কোল থেকে নামিয়ে দিলেই হাত পা ছুটতে থাকে। বাকি সবার কোলে থাকে শুধু 10 মিনিটের জন্য, সারাদিন আমার সাথে। আমার চোখে নিচে কালি পড়ে গেছে, এই যে দেখেন। জনাবকে নিয়ে বসাও যায় না, হেঁটে হেঁটে তাকে ঘুম পাড়াতে হয়। সব অভিযোগ শুনলো আফতাব, চোখে চোখ রেখে বলল, তুমি ওর মা তো, আরাম পায় তোমার উষ্ণতায়। সন্তান জন্ম দেওয়ার পর ছেলের পেছনে এত এত খাটুনি গেছে যে খুশবু ভুলতে বসেছিল সে মা হয়েছে এক নব্য প্রাণীর। অনুভব করার সময় অবধি নেই, আফতাব তাকে অনুভব করালো। খুশবু কিছুক্ষণ চুপ রয়ে বলল, আমার জানেন বিশ্বাস হয় না, কিন্তু ওকে যতবার বুকে তুলে নিয়েছি হাত পা কেঁপেছে আমার। আপনার কথা মনে পড়েছে, ভয় পাচ্ছিলাম আমি কিভাবে ওর দায়িত্ব পালন করব যদি ভুল করে বসি। আমি এসে গেছি তো, এখন আর কোনো ভয় নাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে ছেলেকে কোলে নেয় খুশবু। পরপর আফতাবের বুকে মাথা রেখে বলল, ব্যাগের মতো লাফায় আপনার ছেলে। শব্দ করে হাসে আফতাব, বলে, এই ব্যাঙের কোনো নাম রেখেছেন কি? জন্ম থেকে শুরু করে সবকিছু সে আমার কাছ থেকে পেয়েছে, নামটা না হয় ওর বাবাই রাখুক। তাহলে বাবা তার সাথে মিলিয়ে নাম রাখবে। জান, দিলাম না হয় একটা সুযোগ। এমনিতেও তার বাবা এবারের মেহমান, কালে ভদ্রে তাকে মাঝে মধ্যেই দেখা যায়।
ভবিষ্যৎ সেনা সদস্যের নাম হবে তাহলে আফওয়ান আফতাব মির্জা। নামের দিকে খেয়াল নেই খুশবুর। ভবিষ্যৎ সেনা সদস্য শুনে চটে গেল। চোখ রাঙিয়ে থাকায় আফতাবের দিকে পরপর ড্যাব ট্যাব করে চেয়ে তাদের দুজনকে দেখা ছেলের দিকে। ছেলেকে শাসিয়ে খুশবু বলল, শোনো ব্যাং, তোমার বাবা লোকটা মোটেও অসুবিধার নয়। রাত বিরেতে আমাকে ফোন করে বিরক্ত করতো। শেষমেশ বিয়ে করেছে ভুলিয়ে ভালিয়ে। তোমাকে 9 মাস আমি গর্ভে ধারণ করেছি। কত বিরক্ত করেছো তুমি আমায় জানো? আর তোমার বাবা ঢ্যাং ঢ্যাং করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফিয়ে বেরিয়েছে। এখন বলো, তোমার বিবেক কি বলে? তুমি কার কথা শুনবে বলো? এইটুকু বাচ্চার বিবেক? মা হয়ে মাথার ভেতরে শর্ট সার্কিট হয়েছে নাকি খুশ? আপনি চুপ থাকুন তো। শুনবে, আপনার সব কথা আমি আর সে একত্রে মাথা পেতে নিব। খুশবু আর কোনো জবাব দিল না। দুষ্টুমিতে মেতে গেল আফওয়ানের সাথে। সে ও মায়ের সাথে সায় দিচ্ছে, সাথে আফতাবের হাতের আদুরে পরশ সাদরে গ্রহণ করছে। আফতাব খুশবুর কানে ফিসফিসিয়ে বলল, কোনো অভিমান নেই? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।